প্রণাম। আজ ভালো খারাপের সংজ্ঞা কী তা নিয়ে আলোচনা করব। জীবন বা লাইফ কথার অর্থ হলো দুই প্রকার। জীবন মানে জীবন্ত উৎসব, আর লাইফ হলো ইফ এবং লাই এর সমন্বয়। জীবনের উৎসব হারিয়ে যায় যখন প্রতি কথায় এই ভাবনা আসে যে যদি এমন না হতো তাহলে তেমনটাই হতো, যদি ভুল না করতাম তাহলে ক্ষতি হতো না, যদি ভালো মানুষের সঙ্গ করতাম তাহলে জীবনে এত বিপর্যয় আসতো না ইত্যাদি। আবার জীবনটাকে যেভাবে ভাবি পরবর্তী ক্ষেত্রে দেখা যায় মিথ্যা ছাড়া আর কিছুই নয়। যাকে ভালো ভাবি বা ভেবেছিলাম পরবর্তী ক্ষেত্রে তার খারাপ ব্যবহার বা চরিত্রের জন্য আমার জীবনে নেমে এসেছে ঘন দুর্যোগ বা অন্ধকার। আবার যাকে খারাপ মনে করে দূরে ঠেলে দিয়েছিলাম পরবর্তী পর্যায়ে সেই বড় উপকারী রূপে পাশে থেকে বিপর্যয় মোকাবেলা করতে সহায়ক হলো। এই যে ভালো বা খারাপ তার সংজ্ঞা কী? কাউকে আমার ভালো লাগে বলে ভালো নাকি সর্বাঙ্গীন দৃষ্টিভঙ্গিতে সে ভালো ভাবার বিষয়। আবার যাকে খারাপ ভাবছি, ঘৃণা করছি বা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি সে কি সত্যিই খারাপ নাকি আমার দৃষ্টিভঙ্গির পার্থক্য ভাবার বিষয় নয় কি? ভালো খারাপের সংজ্ঞাটা নির্ভর করে ব্যক্তির দৃষ্টিভঙ্গি থেকে। যে জিনিস বা মানুষ আমার কাছে ভালো সেই জিনিস বা ব্যক্তি অন্য সবার কাছে খারাপ। আবার যাকে বা যে জিনিস খারাপ ভাবছি তা অন্যের কাছে পারফেক্ট মনে হতে পারে। আমাদের সাবকনশিয়াস মাইন্ড যা আমাদের অ্যাটিটিউড ও দৃষ্টিভঙ্গি সঠিক রাখতে সাহায্য করে তা যদি ইতিবাচক হয় তাহলে কাঁটা নয় ফুল দেখব, আর নেতিবাচক হলে ফুল নয় কাঁটা দেখব। বিভিন্ন বার্তা, কথোপকথন, ব্যর্থ চিন্তা, মিথ্যা ভাবনা, অতীতের ইতিহাস ইত্যাদি যা স্টোর হয়ে আছে আমার সাবকনশিয়াস মাইন্ডে তার প্রতিফলন ঘটে ব্যবহার বা দৃষ্টিভঙ্গিতে। কথায় আছে যেমন বৃত্তি তেমন কৃত্তি। এই কথা সবার জন্য প্রযোজ্য। আমার চিন্তা ভাবনা চরিত্র আমার ব্যবহারে প্রতিফলিত হয়, ফলে তার থেকে ভালো খারাপের সংজ্ঞা তৈরি হয়ে থাকে। আবার যদি নেতিবাচক ব্যক্তির সাথে নেতিবাচক ব্যক্তি মিলিত হয় তাহলে নেগেটিভ প্লাস নেগেটিভ পজিটিভ হয়ে যায়, অর্থাৎ ভালো মনে হয়। আবার নেগেটিভের সাথে পজিটিভ ব্যক্তি মিলিত হয় তাহলে ফল নেগেটিভ হয়, অর্থাৎ ভালোকেও খারাপ দেখেন। মূল কথা হলো আমাদের দৃষ্টিভঙ্গি, আর এর জন্য বহু বিড়ম্বনায় পড়তে হয়, ঠকতে হয়, ক্ষতির শিকার হতে হয়। এই প্রসঙ্গে পুরো চিত্রটাকে সত্যতায় আনার জন্য একটি কাহিনীর অবতারণা করছি। কাহিনীটি হলো এরকম: নতুন বিবাহিত বধূ শ্বশুরবাড়ি আসার পর শাশুড়ি মা নানাভাবে অত্যাচার শুরু করেন। তার ছেলেকে নানা কুমন্ত্রণা দিতে থাকেন। অপরাধ, বধূটি গরিব ঘরের মেয়ে ও প্রেম করে তার ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করেছে। ফলে লসের বিবাহ তিনি মেনে নিতে পারেননি। কিছুদিন পর বধূটিও সমান তালে ঝগড়া শুরু করলো। ফলে স্বামী বেচারা একুল রাখে না ওকুল রাখে, ভাবতে ভাবতে অসুস্থ হয়ে পড়লেন। বধূটি তার এক বান্ধবীকে সব জানালো। বান্ধবী পরামর্শ দিল, শাশুড়ি মা তো নানা রোগে আক্রান্ত, তাকে ওষুধ দেওয়ার নাম করে একটু একটু করে বিষ যেন দেওয়া হয়, তাহলে তিনি নিস্তেজ হয়ে যাবেন, পরবর্তী ক্ষেত্রে তার মৃত্যু হবে। কাঁটা শেষ, বিষ আমি দেব, তবে তার আগে শাশুড়ি মাকে যত্ন করে আদর করে ও ভালো ব্যবহার করে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে,
না হলে বন্ধু তুমি ফেঁসে যাবে। এর জন্য তোমার সময় দিলাম। বধূটি সেবা যত্নে আদরে খাওয়ানো থেকে সব কাজ হাসি মুখে করতে লাগলো। শাশুড়িও বধূটিকে বুকে টেনে নিল, নিজের গয়না দিয়ে সাজালো, নিজের কাপড় সব দিয়ে দিল ও সংসারের দায়িত্বও দিয়ে দিল। দুজনের মধ্যে প্রচণ্ড ভাব ভালোবাসা সৃষ্টি হলো। যথারীতি 2 মাস শেষ বান্ধবীটি এসে বলল, বিষ এনেছি, আর লাগবে কি? বধূটি বলল, একদম না, আমরা দুজন বন্ধুর মতো হয়ে গেছি। ওনার কোনো মেয়ে নেই, একটি ছেলে, তাই আমাকে এখন মেয়ে, বৌমা, মা ইত্যাদি রূপে দেখেন এবং তার যা কিছু ছিল তার সব আমাকে দিয়ে দিয়েছেন। দেখুন, দৃষ্টিভঙ্গি যেমন হবে বিচার তেমন হবে, আর সংজ্ঞাও তেমনি হবে। সেজন্য 3টা ভাবকে প্রাধান্য দিন: ইতিবাচক ভাব, শুভ ভাব, আর সবার প্রতি প্রেম ভাব। হয়তো ঠকতেও পারেন। এই প্রসঙ্গে ঠাকুর রামকৃষ্ণ বলেছেন, কুকুর পাতিলে মুখ দিয়েছে, তাতে কি হলো? কুকুরটা তো চেনা হলো। অর্থাৎ কোন কুকুরে পাতিলে মুখ দেয় জেনে গেলাম, এবার সতর্ক থাকতে হবে। এই জন্যই আধ্যাত্মিক জ্ঞানের শক্তি ও রাজযোগের শক্তি, এই 2 শক্তি সাথে রাখুন, দেখবেন সব আত্মাই মিষ্টি, সবাই ভালো, সবাই তো তার রচনা, ঈশ্বরের রচনা। অর্থাৎ ঈশ্বর রচনাকার এবং তার রচনা হলো এই সৃষ্টি সব কিছু। সেই জন্যই ঈশ্বর যেমন সুন্দর, সত্যম শিবম সুন্দরম, তার রচনাও সত্য, সুন্দর এবং কল্যাণকারী। এই মানলে সুখ, আর না মানলেই অসুখ। ধন্যবাদ।